এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ। তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের রিস্ক নেওয়া হচ্ছে? মাত্র ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। পড়াশোনা করতে গিয়ে কত সন্তান তার জীবন হারালো? কে নেবে এর দায়? কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? এক দশক আগে বিগত সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচারণার কথা মনে আছে? ত্রুটিটা আসলে যন্ত্রে নাকি সিস্টেমে? আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রতি বছর যেই বাজেট থাকে তার মধ্যে মাত্র 11% বাজেট থাকে এয়ারফোর্সের জন্য। কবে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখব? আর কতটা জীবন গেলে আমাদের সত্যিকারের শিক্ষাটা হবে? বেলা 1:18। উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস প্রায় শেষের দিকে কিংবা শেষ। বাচ্চারা ফিরবে নিজেদের ঘরে। ঠিক সেই মুহূর্তে সবার চোখের সামনে জ্বলন্ত এক ফাইটার জেট ক্র্যাশ করলো। ছুটির সময় আর কি, তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো। শত শত জীবন, পরিবার নিমিষেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে দিন দুপুরে। এই আগুনের সাথে বাংলাদেশের মানুষ সাক্ষী হলো আরেক ভয়ঙ্কর জুলাইয়ের, যে জুলাই বারবার ফিরে আসে, কেড়ে নিয়ে যায় ভালোবাসার মানুষদের। বেলা 1:06 কুর্মিটোলার একে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড়ে যায় F-7 BGI যুদ্ধ বিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম উড়িয়েছিলেন বিমানটি। সোলো ফ্লাইং ছিল তার। উড়ানোর কিছুক্ষণের ভেতরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ISPR বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বোঝার আগেই মানুষের গা জ্বলে গেল ভয়ঙ্কর আগুনে। কারো শ্বাসনালী পুড়ে গেছে, অধিকাংশের শরীরে 50% পর্যন্ত জ্বলে গেছে। ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে শিক্ষক মরল, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে মরল বাবা মা। পড়াশোনা করতে গিয়ে কত সন্তান তার জীবন হারালো? কে নেবে এর দায়? কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? দুর্ঘটনার পেছনে কারণই বা আসলে কি? আর এই সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও। F সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও তিনবার এই F সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনায় প্রাণ গেছে পাইলটদের। 2008 সালে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান, 2015 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু, এখন আবার 2025 সালের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এর আগের কেসগুলোতে প্রাণহানির সংখ্যা খুব বেশি না হলেও এবারের মতো আর প্লেনটাকে কোনো সমুদ্র, খাল, বিল, নদী নালা কিংবা ফাঁকা জায়গায় ফেলা সম্ভব হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও এড়ানো সম্ভব হয়নি ভয়ঙ্কর পরিণতি। তবে প্রশ্ন আসে, কেন বারবার দুর্ঘটনা ঘটছে F সিরিজের প্রশিক্ষণ বিমানগুলোতে? এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ। তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের রিস্ক নেওয়া হচ্ছে? এর উত্তর খুঁজতে হলে আগে ধারণা নিতে হবে F সিরিজের বিমানগুলো নিয়ে। F-7 BGI চীনে তৈরি একটি যুদ্ধ বিমান। মূলত F-7 সিরিজের একটি উন্নত সংস্করণ হলো F-7 BGI। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই F-7, যা চীনের চেংদু J-7 নামেও পরিচিত। মূলত অস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ এগুলো কিনেছিল যতদিন না BAF এর বহরে আধুনিক 1 ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান যুক্ত হয়। পশ্চিমা দেশগুলোর সামরিক অস্ত্রশস্ত্র কেনার সামর্থ্য না থাকায় চীনের তুলনামূলক সস্তা সামরিক যুদ্ধবিমানগুলোই আমাদের বাহিনীগুলোর একমাত্র ভরসা। যেখানে প্রতিবেশী দেশ ভারতের কাছে আছে Su-30 MKI, রাফাল, মিরেজ, MiG-29, মিয়ানমারের কাছে আছে রাশিয়ান Su-30 SM, চীনা JF-17 থান্ডার। সেখানে বাংলাদেশ এখনও প্রশিক্ষণের জন্য নির্ভর করে F-7 BGI এর উপর, যা কিনা চীন আবার 2013 সালের মে মাসেই বানানো বন্ধ করে দিয়েছে। 1960-এর দশকের সোভিয়েত MiG-29 ভিত্তিক ডিজাইনের উপর তৈরি এই F সিরিজের বিমানগুলো খুবই পুরাতন ডিজাইনের, যার জন্য পুরো বিমান ধ্বংস হওয়ার কিংবা পাইলটের জীবনের ঝুঁকি এটাই অনেক বেশি থাকে। বিশ্বব্যাপী কখনো কখনো এটাকে উড়ন্ত কফিন বলেও ডাকা হয়। কথায় আছে, যার বাড়ি কাচের সে অন্যের বাড়িতে ঢিল মারে না। অথচ কথায় কথায় প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া বাংলাদেশের মানুষকে জানে আমাদের আকাশ প্রতিরক্ষার সত্যিকারের বাস্তবতা আসলে কি এবং এটা আসলে কতটা নাজুক। মাত্র 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর 32টি বড় দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে প্রশিক্ষণ চলাকালে। PT-6, Yak-130, L-39 বা F-7 টাইপ বিমানের ক্ষেত্রে দুর্ঘটনাগুলো বেশি দেখা গেছে।
প্রায় প্রতি দশকেই মরেছে ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডাররা। যেন জীবনের এখানে কোনো দামই নেই। যদি দাম থাকতোই তাহলে এতবার যান্ত্রিক ত্রুটি কেন হচ্ছে? ত্রুটিটা আসলে যন্ত্রে নাকি সিস্টেমে? বাংলাদেশ অনেক বছর ধরেই সামরিক বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র যুদ্ধযানগুলো কিনছে চীন থেকে, আর চীন থেকে রপ্তানি করে চলা সামরিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে যান্ত্রিক ত্রুটির অভিযোগ নতুন নয়। 2024 সালে বেইজিংয়ের বিরুদ্ধে বাংলাদেশ মিলিটারি করা অভিযোগ উঠে এসেছিল দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতেও। অভিযোগ ছিল চায়না থেকে যেসব মিলিটারি হার্ডওয়্যারগুলো রপ্তানি করা হচ্ছে, দেশে এসে দেখা যাচ্ছে সেসব রপ্তানি করা জিনিসগুলোর অধিকাংশই স্পেয়ার পার্টসের সমস্যা বা টেকনিক্যাল প্রবলেম থাকছে। অভিযোগ ছিল বিমান বাহিনীর পক্ষ থেকেও। সেই অভিযোগ ছিল এই F-7 ফাইটার জেট এবং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে। ঠিক সেই সময় চায়না থেকে তখন মাত্র ডেলিভারি হওয়া K-8W এয়ারক্রাফটের ফায়ার অ্যামিনিশন সিস্টেম কাজ করছিল না ঠিকমতো। শুধু বাংলাদেশ বিমান না, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের নৌবাহিনীতেও চাইনিজ অস্ত্রশস্ত্র নিয়ে ঝাক্কি ঝামেলা একেবারেই কম নয়। চায়নার নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে আমদানি করা MBT-2000 যুদ্ধ ট্যাঙ্ক মেইনটেনেন্স করার সময় চায়না থেকে এর পার্টস বাংলাদেশে আসতে প্রচুর ঝামেলা হচ্ছিল। আবার বাংলাদেশের নেভিতে দুইটা চায়না ফ্রিজেড বিএনএস উমর ফারুক, বিএনএস আবু উবায়দা মাত্র মোংলা পোর্টে পৌঁছানোর পরপর বেশ কয়েকটা ডিফেক্ট পাওয়া গেল। এক দশক আগে বিগত সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচারণার কথা মনে আছে? 2013 সালে চীন থেকে কেনা $203 মিলিয়ন পুরাতন দুটো সাবমেরিন কেনার পর দেখা গেল সাবমেরিনগুলো প্রায় অচল। অথচ এই সাবমেরিন দুটি কিনে বিশ্বজুড়ে প্রচারণা চালানো হলো এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে গেছে বাংলাদেশের নৌবাহিনী। যেন সাবমেরিন না, বিশ্বজয় হয়ে গেছে। ভুয়া জিনিস নিয়ে আমাদের নেতারা বারবারই হুম্বিতম্বি করে গেছে। এদিকে সম্প্রতি চলমান সমস্ত যুদ্ধের দিকে তাকালেই দেখা যাবে প্রতিটা যুদ্ধের মেইন গেম ছিল এয়ার অ্যাটাক এবং এয়ার ডিফেন্স। সেখানে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রতি বছর যেই বাজেট থাকে তার মধ্যে মাত্র 11% বাজেট থাকে এয়ারফোর্সের জন্য। বাকি 89% বাজেট তাহলে কোথায় যায়, কোন খাতে খরচ হয়? সামরিক যুদ্ধ বিষয়ক ওয়েবসাইট ওয়ার পর বাংলাদেশের তথ্য অনুযায়ী বর্তমানে বিমান বাহিনীর কাছে মোট 44টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে রয়েছে 36টি চীনা F-7 এবং সোভিয়েত ইউনিয়নে তৈরি 8টি MiG-29। এছাড়া প্রশিক্ষণের জন্য রয়েছে 14টি Yak-130 এবং চীনের FT-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। শুনতে উন্নত মনে হলেও এসব বিমানের আছে বিভিন্ন টেকনিক্যাল ত্রুটি, আর তার সাথে পর্যাপ্ত ইঞ্জিনের অভাব। নতুন ফাইটার জেট এয়ারক্রাফট কেনা তো দূরে থাকুক, পুরাতনগুলো ভালোভাবে মেরামত করার সক্ষমতাই আমাদের এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এসব বলতে গেলেই চলে আসে বাজেটের কথা। আগে সরকার তো বারবার বলেই গেছে দেশটা গরিব, যা কিনেছি তাতেই শুকরিয়া আদায় করতে হবে। সাথে আছে প্রস্তাবনার ফাইল, সরকারি টেবিলে চক্কর। এক মন্ত্রণালয়ের অনুমতি পেলে ঘুরতে হয় আরেক মন্ত্রণালয়ে। আমলাতান্ত্রিক জটিলতায় আটকা এই দেশের বারবারই সামরিক সক্ষমতা গড়তে গেলেই প্রশ্ন আসে বাজেটের। দেশের সুরক্ষা, প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তাকে খাদে ফেলে গত 17 বছরে আমাদের দেশকে ডিজিটাল করার নামে আসলে কোন দিক থেকে ডিজিটাল করা হয়েছে আসুন দেখা যাক। মুজিব ভাস্কর্য বা মুরাল নির্মাণ করতেই এ পর্যন্ত খরচ হয়েছে 500 থেকে 1000 কোটি টাকা। সব প্রতিষ্ঠানে মুজিব কর্নার নির্মাণে খরচ হয়েছে 300 কোটি টাকার উপরে। মুজিব বর্ষ উদযাপনে ব্যয় হয়েছে প্রায় 1200 কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রতিটা উদ্বোধনী অনুষ্ঠানে 10 থেকে 12 কোটি টাকার মতো ব্যয় হতো। আবার এই প্রকল্পের একাধিক উদ্বোধনে ব্যয় হতো 50 কোটি টাকার বেশি। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের অবাধে বিদেশ সফরে বছরে 200 থেকে 500 কোটি টাকা ব্যয় তো আছেই। এ তো গেল খরচের কথা। লুটপাটের কথা বলতে গেলে তো মাথায় আকাশ ভেঙে পড়ে। শুধুমাত্র এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 59,000 কোটি টাকা লুটপাটের যে অভিযোগ এসেছে, সেই টাকা দিয়েই 50 থেকে 62টি আমেরিকার F-35 লাইটনিং 2 কিংবা 40-50টি ফ্রান্সের ডসাল্ট রাফাল কেনা যেত। আর 17 বছরের দুর্নীতির হাজার হাজার কোটি টাকার হিসাব না হয় নাই ধরলাম। এর মাঝেই ফেসবুকের সবার মুখে মুখে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কেন এত ঘন বসতিপূর্ণ একটা এলাকায় প্রশিক্ষণ দেওয়া হবে? এর পেছনের যুক্তিটা আসলে কি? যেখানে ইন্ডিয়াতে কদিন আগেই এত ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হয়ে গেল, তা থেকে কি আমাদের শিক্ষা হয়নি? প্রশ্নটা আমার মাথায়ও ছিল। কেউ বলছে শহরের উপরেই যুদ্ধবিমান উড়ানোর প্রশিক্ষণ চলছিল, কেউ বলছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার পূর্বেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান কুর্মিটোলা ঘাটিতে ফিরে আসার পথেই দেখা দেয় ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে এর উত্তর হয়তো পাওয়া যাবে ঠিক কদিন পরেই। তবে যেই কারণটাই সত্য হয়ে থাকুক না কেন, এটা নিঃসন্দেহে সত্য যে বিমান ঘাটির আশেপাশে এত কাছে এত মানুষের বসতি, লোকালয়, স্কুল, কলেজ থাকাটা জেনে বুঝে মার্ডার করার মতোই অপরাধ। কিভাবে এই এরিয়ার প্ল্যান পাস হলো? কিভাবে একটা বিমান ঘাটির পাশে স্কুল কলেজ গড়ে উঠলো? বিগত সরকারের ভুল পরিকল্পনা, সস্তা বাজেটের মাসুল গুনতে হচ্ছে আমাদের যুবক পাইলটদের, সাধারণ মানুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে। এই লাশগুলোকে নিয়েও রাজনীতির শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় হাজারো অভিযোগ হচ্ছিল মানুষ সাহায্য না করে ভিডিও করার, পানির দাম, যাতায়াত ভাড়া বাড়িয়ে দেওয়ার।
মানুষ হয়ে অমানুষের মতো কাজ কি শুধু শাসকরাই করে, আমরা কি করি না? আমার প্রশ্ন হলো, শাসক তো শাসকই, আজ পর্যন্ত কোনো ভালো কাউকে তো দেখলাম না, কিন্তু আমরা নিজেরা জাতি হিসেবে ভালো হব কবে? কবে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখব? আর কতটা জীবন গেলে আমাদের সত্যিকারের শিক্ষাটা হবে?